আচ্ছা, চলো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই অধ্যায়ের নাম থেকে শুরু করা যাক। অধ্যায়ের নামটা হচ্ছে, আমরা প্রথম ডেফিনিশন শুরু করি, কাজ। কাজ আসলে কি? হুম, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের একটা সিগনিফিক্যান্ট মূল্য আছে আর কি। বলতে গেলে যে সবকিছুকেই আমরা সচরাচর জীবনে যেগুলোকে কাজ হিসাবে মনে করি, তা পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতেও পারে, আবার নাও হতে পারে। কয়েকটা শর্ত অনুসারে সেগুলো কাজ হবে, আর কিছু শর্ত অনুসারে কাজ হবে না। যেমন তুমি 19 শুনে আসতে পারো যে একজন দারোয়ান গেটের সামনে সারাদিন দাঁড়ায় থাকলেও বা বসে থাকলেও কোনো কাজ করে না। হুম? এরকম কিছু কথাবার্তা আছে। যেমন একজন কোডার বা একজন সিএসসি ইঞ্জিনিয়ার যদি চেয়ারে বসে সারা রাত কোড করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে, তখনও কিন্তু দেখা যাবে পদার্থবিজ্ঞানের ভাষায় সে কোনো কাজ করছে না। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে কাজটাকে কি বলে? আচ্ছা, কাজের ডেফিনেশন, সব থেকে সুন্দর ডেফিনেশন হচ্ছে, আহ, কাজ হচ্ছে বস্তুর উপর প্রয়োগকৃত বল ও বস্তুর সরণের ডট গুণফল বা স্কেলার গুণফল। স্কেলার গুণফল। আচ্ছা, এখানে একটু কথাবার্তা, আচ্ছা একটু করে বলতেছি। স্কেলার গুণফল কে কাজ বলে। আচ্ছা, এই ডেফিনেশন থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে ডব্লিউ কাজ হচ্ছে বস্তুর উপর প্রয়োগকৃত বল ডট সরণের ডট গুণফল বা স্কেলার গুণফল। এই জিনিসটা স্কেলার গুণফল বলতে ডট গুণ বোঝানো হয়। ডট ডট গুণটা আসলে কি, তোমরা ভেক্টর অধ্যায়ে বেশ ভালো করে পড়াশোনা করে আসছো আশা করি। যে ডট গুণ আর স্কেলার গুণ, ডট গুণের ফলে আমরা একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি পাই, সেজন্য এই গুণকে বলা হয় স্কেলার গুণ। আচ্ছা, তাইলে আহ, এই ডেফিনেশনটা, যে এই যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটাকেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন বলা যেতে পারে। হুম, তারপরেও আরো কয়েকটা ডেফিনেশন আছে বিভিন্ন বইয়ের মধ্যে, তোমরা চেক করলে আরো কিছু ডেফিনেশন পাবে। এক নাম্বার যদি আমি বলি, যে আহ, কাজ হচ্ছে বস্তুর উপর প্রয়োগকৃত বস্তুর উপর প্রয়োগকৃত বল ও বলের দিকে বলের দিকে বস্তুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আচ্ছা, এই ডেফিনেশনটাতে কি বলা হয়েছে? এটা অ্যাকচুয়ালি এই আগের যে আমরা সূত্রটা লিখলাম ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এটাকেই আসলে বলা হয়েছে। যেমন আমরা যদি ডট কোণটাকে ভেঙে লিখি তাহলে কি পাবো? এফ এস কস থিটা। এখন প্রশ্ন আসছে যে এই কস থিটা, এই থিটা, এই অ্যাঙ্গেলটা আসলে কি? আচ্ছা, তাইলে আমরা একটু দেখি বিষয়টাকে। হুম, মনে করো এই রাস্তার উপরে একটা ব্লক আছে। এই ব্লকটার উপরে আমরা বল প্রয়োগ করছি সার্টেন অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা মনে করো ভূমির সাথে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এদিকে আমি বল প্রয়োগ করতেছি, এফ বল প্রয়োগ করতেছি। এফ বলটা ভূমির
সাথে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এবং বস্তুটা যদি এদিকে এই দিক বরাবর এস পরিমাণ সরণ হয়, তাহলে এখানে দেখো প্রয়োগকৃত বল, এই বলটা বল ও বলের দিকে সরণের উপাংশ। এখন আমি এই যে উপরে যে সূত্রটা আছে এফ কস থিটা, এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে এবং এস অন্য ব্র্যাকেটের বাইরে, অথবা চাইলে এটাকে এস কস থিটা এবং এফ কে ব্র্যাকেটের বাইরে লিখতে পারি। এই জিনিসটা প্রথম ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে এটাকে আমরা বলতে পারি না যে সরণের দিকে বলের উপাংশ। মানে এই যে চিত্র দিক খেয়াল করো একটু, যে এই যে বল যেটা আছে এই বলটার এই দিক বরাবর উপাংশ আমি বলতে পারি না যে এতটুকু এতটুকু অংশ, এই যে এই নিচের সাদা অংশটুকু বলতে পারি এফ কস থিটা। মানে তোমরা উপাংশ অবশ্যই ভেক্টর অধ্যায়ে পড়ালেখা করে আসছো যে এফ এর সাথে যদি কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল করে ডিগ্রি অ্যাঙ্গেল করে এফ বল প্রয়োগ করা হয় এবং যে কোনো দিক বরাবর আমরা যদি উপাংশ নিতে চাই তাহলে ওই দিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে এই বলটা, সেটা কস কস অনুপাত। তাহলে এফ এদিকে আছে থিটা ডিগ্রি কোণ করে আছে, তাহলে সরণের সাথে আছে থিটা ডিগ্রি কোণ করে, তাহলে আমরা বলতে পারি এফ এর সরণের দিকে উপাংশটা হচ্ছে এফ কস থিটা, এইটুকু হচ্ছে এফ কস থিটা। তাহলে এই দেখো যে বস্তুর উপর বল এবং বলের দিকে বস্তুর সরণের উপাংশ। আচ্ছা, তাহলে এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা বলতে পারি সরণের দিকে বলের উপাংশ। আর দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এটাকে আমরা বলতে পারি কি সরণের উপাংশ, কার দিকে? এফ এর দিকে। তাহলে এখন আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে সরণটা যদি এদিকে কাজ করে, সরণের একটা উপাংশ যদি এই বরাবর, মানে এখন আমি যদি এই সবুজ রঙের যে কালিটা দিচ্ছি এটা যদি হয় সরণের বলের দিকে উপাংশ, তাইলে এটা কত হবে এস কস থিটা, ঠিক আছে না? তাহলে এই এস কস থিটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা এখানে দুইভাবে ডেফিনেশনটা দিতে পারি। এখানে বলতে পারি যে বলের দিকে বস্তুর সরণের উপাংশ, বলের দিকে বস্তুর সরণের উপাংশ, অথবা বলতে পারি সরণের দিকে বস্তুর উপর প্রয়োগকৃত বলের উপাংশ, এগুলোর গুণফল, গুণফলকে কাজ বলতে পারি। সবকিছুই কিন্তু এই যে একটা ডট গুণের যে সমীকরণ যেটা দেখালাম এটা থেকে সবকিছু আসতে পারে। তাহলে তোমাদের যেই ডেফিনেশনটা ইচ্ছা সেই ডেফিনেশনটা লিখতে পারো। আচ্ছা, এখন তাহলে আমরা কাজকে মেজরলি কয়েক প্রকারে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি লিখি কাজ, কাজকে আমি যদি কয়েকটা ভাগে ভাগ করি, যেমন আচ্ছা, এখন দেখার বিষয় হচ্ছে কাজকে কয়েকটা ভাগে ভাগ করছি, কিসের ভিত্তিতে ভাগ করছি কাজগুলো। মানে তাইলে আমরা দেখো যেই বলটা প্রয়োগ করছি এই বলের ধরনের উপর, যে বলটা কি কনস্ট্যান্ট ফোর্স নাকি ভেরিয়েবল ফোর্স, মানে ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল। যদি পরিবর্তনশীল বল হয় তাহলে কি হবে, আর যদি ধ্রুব বল হয় তাহলে কি হবে। তাহলে আমরা বলের প্রকারভেদের উপর ভিত্তি করে কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা যদি ক্লাসিফিকেশন করি যে ধ্রুব বল দ্বারা, আর এটা হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল বল দ্বারা। তাহলে ধ্রুব বল দ্বারা কাজ এবং পরিবর্তনশীল বল দ্বারা কাজ, যেটা আমরা কিসের উপর ভিত্তি করে পাইলাম, এটা আমরা পাইছি হচ্ছে বলের প্রকারভেদ, বলের উপর।
বলের উপর ভিত্তি করে আমরা কাজকে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমে ধ্রুব বল দ্বারা কৃত কাজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপরে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কি হয়, কিভাবে হয়, কি কি সূত্র হয়, এগুলো জানবো। এখন ধ্রুব বল দ্বারা কৃত কাজ বলতে আমরা যেই বস্তুটার উপর বল প্রয়োগ করতেছি এবং যেইটুকু সরণ হচ্ছে, যেমন এই বস্তুটার উপরে যদি এই বস্তুটার উপরে যদি আমরা একটা বল প্রয়োগ করি, এফ বল, তাহলে এই এফ বলটা এই পুরো রাস্তাতেই সেম থাকবে, মানে বলের কোনো মানেরও চেঞ্জ হবে না বা ডিরেকশনেরও কোনো চেঞ্জ হবে না। তবেই আমরা বলতে পারবো এই বলটা হচ্ছে ধ্রুব বল। আর যদি রাস্তাটা এমন থাকে যে রাস্তাটা যদি একটু এবড়ো খেবড়ো থাকে এবং বস্তুটা যদি এই রাস্তা দিয়ে চলে, সুন্দর করে তাইলে দেখো আমরা বল প্রয়োগ করছি কিন্তু এদিকে এফ বল প্রয়োগ করতেছি, তাহলে প্রথম অবস্থায় বস্তুটার সরণের দিক হইতেছে এদিকে। এই অবস্থা চিন্তা করো, বল কিন্তু এদিকে যদি কাজ করে, বল যদি উপরের দিকে কাজ করে, তাইলে সরণ এখন এদিকে কাজ করতেছে, তাহলে এই যে অ্যাঙ্গেল থিটা আর এই যে অ্যাঙ্গেল থিটা প্রাইম দুইটা কিন্তু সেম না। তাহলে আমরা এখন দেখতে পারলাম যে বস্তুর উপর বলের মান ঠিক থাকলেও তার ডিরেকশনের চেঞ্জ হওয়ার কারণে বস্তুর বলের অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে ওইগুলা এইটার চেঞ্জ হয়ে যায়। তাহলে এই রাস্তার ক্ষেত্রে কিন্তু আর বল ধ্রুব থাকছে না। তখন আমরা কি করতে পারি? তখন এই কেস হয় যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, তাহলে এটা ধ্রুব বল, এটা পরিবর্তনশীল পরিবর্তনশীল বল। আচ্ছা, এখন ধ্রুব বল দ্বারা কৃত কাজের বিষয়টা আগে চিন্তা করি যে আমরা আগেই দেখেছি ধ্রুব বল দ্বারা কৃত কাজের যে ফর্মুলা আমরা পাইছিলাম যে বল এবং সরণের স্কেলার গুণফল। তাহলে আমরা বলতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন আবার দেখো এই থিটার উপর ভিত্তি করে, এই যে থিটা, এই থিটার উপর ভিত্তি করে আমরা কাজকে আরো ৩ ভাগে ভাগ করতে পারি। এফ এর উপর ভিত্তি করে আমরা ২ ভাগে ভাগ করতে পারছি, এটা উপরে দেখিয়েছি। এই থিটার উপরে ভিত্তি করে আমরা এসকে আরো কাজকে আরো ৩ ভাগে ভাগ করতে পারি। ১ নাম্বার ধনাত্মক কাজ, ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে ঋণাত্মক কাজ, আর হইতেছে জিরো কাজ। এই ৩ ভাগে ভাগ করতে পারি শুধু থিটার উপরে ভিত্তি করে। তাইলে আমরা এখন যদি ১ নাম্বারটা দেখি যে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে, যেমন এই চিত্রের মধ্যে যদি দেখি আমি বল প্রয়োগ করছি এই দিকে, যদি থিটা বা সরণও যদি এই দিকেই হয়, বলও যদি এই দিকে হয়, তাইলে বলের সাথে সরণের মধ্যবর্তী কোণ থিটা তখন হবে গিয়ে 0 ডিগ্রি। যত থিটার মান আমরা বাড়াবো, আস্তে আস্তে থিটার মান বাড়ালাম 0 থেকে আচ্ছা, এখানে একটা জানার বিষয় হচ্ছে cos থিটা এর রেঞ্জ কত? তোমরা সবাই হয়তো জানো -1 থেকে +1 পর্যন্ত cos থিটার রেঞ্জ। অর্থাৎ cos থিটার ভ্যালু কিন্তু -1 থেকে +1 এর ভিতরে যেকোনো কিছু হতে পারে। আচ্ছা,
এখন আমি যদি থিটার ভ্যালু 0 থেকে আস্তে আস্তে বৃদ্ধি করে 90 পর্যন্ত নিয়ে যাই, হুম? তাহলে চিন্তা করো, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলটা থিটা। এটা 0 হলে 0 থেকে শুরু করে আস্তে 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 আমি যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত নিয়ে যাব, তখন কি হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত নিয়ে গেলে তখন cos 90 আর cos 90 এর ভ্যালু কি হবে? যদি 90 ডিগ্রি হয় তাহলে কৃতকাজের মান বেরোবে 0। ঠিক আছে? যদি 90 ডিগ্রি হয় তখন দেখো এফ এস cos 90 এর মান বের হয়েছে 0। তাইলে এখন যদি 0 থেকে 90 এর ভিতরে কোনো কিছু হয়, তাহলে এফ ও পজিটিভ, এস ও পজিটিভ, এবং cos 0 থেকে 90 এর ভিতরে তুমি যা ইচ্ছা ভ্যালু বসাও না কেন, দেখবে cos এর ভ্যালু সবসময় পজিটিভ বের হয়েছে। তার মানে থিটা এর মান যদি, থিটা এর মান যদি আমরা, আচ্ছা একটু সাইড করে আনি, থিটা এর মান যদি, কন্ডিশনটা একটু খেয়াল করো, এটা এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ভার্সিটি এমসিকিউ তে খুব বেশি আসে, যে থিটা এর ভ্যালু যদি 90 এর থেকে কম হয়, 90 ডিগ্রি থেকে কম হয় এবং 0 ডিগ্রি থেকে বেশি অথবা সমান হতে পারে। খেয়াল করে লক্ষ্য করো, 0 ডিগ্রি হতে পারে, 0 থেকে বড়ও হতে পারে, কিন্তু 90 হতে পারবে, 90 হলেই তখন কাজ শূন্য হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ধনাত্মক কাজের শর্ত। এই শর্তটা হচ্ছে ধনাত্মক কাজের শর্ত বা বলের দ্বারা, একে বলে বলের দ্বারা কাজ। আচ্ছা, এটাকে একটু, আচ্ছা এটা এটা ডিলিট করে দিই। একে বলে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। আর ঋণাত্মক কাজ দেখো, এস পজিটিভ, এফ পজিটিভ, যদি থিটা এর ভ্যালু 90 এর থেকে বড়, 90 থেকে বড় যে কোনো অ্যাঙ্গেল, 180 এর ভিতরে 90 থেকে বড় যে কোনো অ্যাঙ্গেল যদি তোমরা বসাও, তাহলে দেখতে পাবে cos থিটার ভ্যালু বের হয়েছে নেগেটিভ। অর্থাৎ 90 থেকে শুরু করে থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি এর সমান হতে পারে, সমান হলে নেগেটিভ ভ্যালু বেরোবে, কিন্তু 90 হতে পারবে না। তাহলে 180 এর ভিতরে যে কোনো অ্যাঙ্গেল, 90 থেকে 180 এর ভিতরে যে কোনো অ্যাঙ্গেল বসালে আমরা কৃতকাজের মানটা পাবো ঋণাত্মক। একে বলে, একে বলে বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে? আচ্ছা, বলের দ্বারা কৃত কাজের জন্য বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়, ই কে ইনক্রিজ করে, ত্বরণ হয়। তারপরে আচ্ছা, এগুলোকে একটু সাইড করে যদি একটু ছোট করে রাখতে পারি, ত্বরণ হয়। আর বলের বিরুদ্ধে কাজ, যেটাকে ঋণাত্মক কাজ বলে, ঋণাত্মক কাজ দ্বারা বস্তুর গতিশক্তি হ্রাস পায়। ঠিক আছে? গতিশক্তি হ্রাস পায় এবং বস্তুর মন্দন হয়। গতিশক্তি, সরি, ই কে ভ্যালু ডিক্রিজ করে এবং মন্দন, মন্দন হয়। ঠিক আছে? এই জিনিসটা এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবাই মনে রাখতে পারো। Okay. এখন আসুন, তাহলে আসতেছে আমাদের জিরো কাজ, শূন্য কাজের শর্ত। শূন্য কাজ কি? তাহলে শূন্য কাজ বুঝতে পারতেছো, এই দুইটা দিয়ে আমরা যদি ইকুয়াল সাইন বসিয়ে দিই 90 জায়গায়, থিটা এর ভ্যালু যদি 90 ডিগ্রি এর সমান হয় তাহলে বলবে, তাহলে শূন্য কাজ।
ঠিক আছে? এগুলো এমসিকিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কয়েকটা জিনিস মনে রাখবে আশা করি। আচ্ছা, তাইলে আমরা কৃতকাজ পাইলাম, কৃতকাজ কিভাবে হিসাব করতে হয় তার সূত্র দেখলাম এবং কৃতকাজের কয়েকটা ক্ষেত্র দেখলাম যে বলের উপর ভিত্তি করে ২ ভাগে ভাগ করা যায়। এবং থিটার উপর ভিত্তি করে আমরা কাজকে ৩ ভাগে ভাগ করতে পারছি যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। উম এখানে বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, যার ক্ষেত্রে কি হয় তা দেখলাম। আচ্ছা, তারপরে এখন শূন্য কাজের ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্র যেগুলা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এমসিকিউতে বা ভার্সিটি ভর্তি পরীক্ষা এমসিকিউতে খুব বেশি আসে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান সবসময় শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান সবসময় শূন্য। আচ্ছা, এই থিটা এর মান, থিটা আসলে থিটা বিষয়টা আসলে কি? এটা হচ্ছে এটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। বল ও সরণের মধ্যবর্তী কোণ, বি কেয়ারফুল, এটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ হিসেবে আমরা আলোচনা করছি। আচ্ছা, হুম, এখন কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। আচ্ছা, এটা একটা টপিক। বল দ্বারা কৃত কাজ শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য যদি আমরা বলতে পারি। উম, যেমন আমি যদি একটা সার্কেল ড্র করি যে এখানে চিন্তা করো, এখানে বস্তুটার কেন্দ্র আছে, এইটা তার ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ। একটা বস্তু মনে করো এই বৃত্তপথে এভাবে ঘুরছে। তাহলে কোনো একটা সার্টেন মোমেন্ট, কোনো একটা সার্টেন পজিশনে, যেমন এই পজিশন মনে করো, এই পজিশনে ওই বস্তুটার বেগ কোন দিকে থাকবে আর তার উপর যে বলটা কাজ করছে, যে কেন্দ্রমুখী বল দ্বারা বলটা কাজ করছে সেটার ডিরেকশন, কেন্দ্রমুখী বলের ডিরেকশন অলওয়েজ সেন্টারের দিকে, এই বৃত্তের কেন্দ্রের দিকে। এবং এই ইনস্ট্যান্ট মুহূর্তে বস্তুটার উপর, বস্তুটার যে বেগ, এই বেগের ডিরেকশন বা যে সরণ, সরণের ডিরেকশন, কৌণিক সরণ, কৌণিক সরণের ডিরেকশন এদিকে। ঠিক আছে? তাইলে দেখো এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। বা এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে দেখো, যখন কেন্দ্রমুখী বল এদিকে কাজ করছে এফসি, কিন্তু এখান থেকে তার সরণ ডিরেকশন এদিকে বা বেগের ডিরেকশন এদিকে, এই ক্ষেত্রেও 90 ডিগ্রি। তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা আমরা যেই মুহূর্তেই হিসাব করতে যাই না কেন, সবসময় দেখবো যে কেন্দ্রমুখী বল এবং সরণের ডিরেকশনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তার মানে কাজ শূন্য। শূন্য। আর কয়েকটা ইয়ে আছে, ক্ষেত্র আছে যে কাজ শূন্য। এখন আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গেছি যে কাজ যেই সময় আমরা হিসাব করব তখন কাজটা কে করছে বা কার দ্বারা কাজ, এটা বেশ ইম্পর্টেন্ট একটা কথা। যেমন কোনো কোয়েশ্চেনে যদি বলা না থাকে যে এর দ্বারা কাজ বা এই বস্তুর দ্বারা কাজ বা এজেন্ট কর্তৃক কাজ, বা মনে করো কোনো কোনো কিছু না দিয়ে শুধুই বলছে কাজ, তখন কাজটা কার দ্বারা কাজ এটা যদি না বলা থাকে তাইলে প্রশ্নটা অসম্পূর্ণ। তাহলে অবশ্যই কোনো ভ্যালিড প্রশ্ন বা ভ্যালিড প্রশ্নকর্তা অবশ্যই প্রশ্নের মধ্যে বলে দিতে হবে যে কাজটা বের করব, এটা কার দ্বারা কাজ আমরা বের করব।
কার দ্বারা কাজ যদি বলা না থাকে তাহলে এই প্রশ্নের কোনো ভ্যালিডিটি নাই। এটার উত্তর থাকা তো দূরের কথা, মানে প্রশ্নই হয় না। যদি প্রশ্ন হইতো তাহলে উত্তর বের করা যেত। হুম, তাহলে এটা আমরা বের করছি কেন্দ্রমুখী বল দ্বারা কাজ। যেমন আচ্ছা, কয়েকটা উদাহরণ দিয়ে চিন্তা করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে কেন বলে দেওয়া বাধ্যতামূলক যে এই এর দ্বারা কাজ। যেমন মনে করো একটা বালতি, তার হাতল ধরে একজন মানুষ এটাকে টেনে নিয়ে যাচ্ছে, এদিকে টেনে নিয়ে বা হাতে ধরে নিয়ে যাচ্ছে। হুম, এখন বস্তুটার স্মরণ এখান থেকে এখানে হইছে, তাহলে আমরা বলতে পারি কি অবশ্যই কাজ হইছে। কিন্তু যদি আমি বলি কাজ হয় নাই, বা তোমার কোনো একটা বন্ধু বলে যে বস্তুটা এখান থেকে এই পজিশনে আনতে কোনো কাজ হয়নি, তাইলে তুমি কি বলবো? এখন মনে করো তোমরা দুইজন বন্ধু ঝামেলা পাকাই ফেলছো এবং পদার্থবিজ্ঞান স্যারের কাছে গেছো, গিয়ে জিজ্ঞেস করতেছে, স্যার আমি বলছি বস্তুটা স্মরণ হইছে এবং কাজ হইছে, কিন্তু আমার বন্ধু বলতেছে স্মরণ হইছে কিন্তু কাজ হয় নাই। স্যার তোমাদের দুজনকেই বলছে যে তোমাদের দুজনের আনসারই ঠিক আছে। কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব এভাবে যে তুমি যে বলছো কাজ হইছে, এইটা তুমি বুঝাইছো যে এই বস্তুটাকে যে বল টেনে নিয়ে যাচ্ছে, সামনের দিকে যে বলটা টেনে নিয়ে যাচ্ছে, মানে যে বাইরের এজেন্ট এই বালতিটাকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে, ওই এজেন্ট বা ওই বাইরের লোক দ্বারা কাজ হয়েছে এটা। কিন্তু তোমার বন্ধু যে বলছে কাজ হয়নি, ও কিন্তু হিসাব করছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। ও এই এই যে নিচের যে অংশটা আছে বালতির, এটা কিন্তু সেই একই উচ্চতায় এখানে থাকলেও এখানে থাকবে। হুম? তার মানে কি উপরে নিচে এই বালতির কোনো সরণ হয়নি। উপরে নিচে যদি বালতির কোনো সরণ হয় না, তাহলে মহাকর্ষীয় সরি অভিকর্ষ বল, আমি সরি মহাকর্ষ বল বলছি, অভিকর্ষ বল সব সময় নিচের দিকে mg এই বল কাজ করে। কিন্তু বস্তুর সরণ হয়েছে কোন দিকে? এই দিকে। তাইলে দেখো তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাইলে ভ্যালিড প্রশ্ন হতে হবে যে আমি বলতে পারতে হবে যে কার দ্বারা, বাইরের এজেন্ট কর্তৃক কাজ কত, নাকি মহাকর্ষীয় বল দ্বারা বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। তাইলে এই বালতিটা এই জায়গা থেকে এই জায়গায় আনতে কাজ হইছে, কাজ হইছে এজেন্ট দ্বারা। এজেন্ট বলতে বাইরে কোনো কেউ বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কাজ কাজ জিরো অভিকর্ষ বল দ্বারা। ঠিক আছে? তাহলে ভ্যালিড প্রশ্ন হইতে হলে অবশ্যই বলে দিতে হবে যে কোন বল দ্বারা কাজ হয়েছে বা কোন বল দ্বারা কাজ হয়নি। ঠিক আছে? তাইলে এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস যে যে কোনো প্রশ্ন কার দ্বারা কাজ সেটা বেশ ইম্পর্টেন্ট, এবং ওই বল যার দ্বারা কাজ হতে হবে বা বের করতে বলছে ওই এজেন্ট বা ওই বস্তুটা কতটুকু বল প্রয়োগ করছে এবং কোন ডিরেকশনে সরানো হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। ওকে, তাইলে এখন পর্যন্ত আমাদের আলোচনা হইতেছে হলো যে কনস্ট্যান্ট ফোর্স দ্বারা, মানে ধ্রুব বল দ্বারা কাজ। আচ্ছা, ধ্রুব বলের যদি আমি সরণ ভার্সেস বলের একটা গ্রাফ আঁকি, গ্রাফ বল ভার্সেস সরণ, বল ভার্সেস সরণ। ঠিক আছে? তাইলে চিন্তা করতো এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দিলাম হচ্ছে বল, আর এক্স অ্যাক্সিস বরাবর দিচ্ছি সরণ এস। ধ্রুব বল তার মানে কি যেই বলটা আমরা প্রয়োগ করব সব সময় সেটা থাকবে এক্স অক্ষের সমান্তরাল রেখা, মানে
এর প্রতিটা বিন্দুতে সরণের মান চেঞ্জ হলেও বলের একটা ফিক্সড মান এফ ফিক্সড, এটা ফিক্সড মান থাকে, মানে বলের মানের কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমরা একটু পরে দেখব যে একটু পরে না, আগামী ক্লাসে দেখব যে এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে এই যে কনস্ট্যান্ট বা এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা, এটা পাওয়া যায় না। এই যে আজকের আলোচনায় আমরা কি কি দেখলাম, যে কৃত কাজের ডেফিনেশন, কৃত কাজের সূত্র, কয়েকটা ক্ষেত্রে কৃত কাজ এবং ক্ষেত্রগুলোর কন্ডিশন দেখলাম, কিভাবে কি হয় সেগুলো দেখলাম, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হয় না কেন সেটা দেখলাম। তারপরে ভ্যালিড কোয়েশ্চেন হতে হলে কার দ্বারা কৃত কাজ সেটা উল্লেখ করতে হবে, এবং গ্রাফ দেখলাম বল এবং সরণের ধ্রুব বলের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হয়।